ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরের বাণিজ্যিক জাহাজগুলোই হামলার পাশাপাশি ইসরায়েলের নিয়মিত হামলা তাদের ভাষ্য। গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞের প্রতিশোধ নিচ্ছে তারা। চলুন এই ভিডিওর মাধ্যমে জেনে নেই হুতি বিদ্রোহীদের পরিচয়, উত্থান, রাজনৈতিক দর্শন এবং শক্তিমত্তা নিয়ে। হুতি বিদ্রোহী আসলে কারা? ইয়েমেনে এক দশক ধরে চলা গৃহযুদ্ধের একটি পক্ষ হুতি, যারা আনসারুল্লাহ নামেও পরিচিত। 1990-এর দশকে তাদের উত্থান। তাদের নেতা হুসেইন আল হুতি শিয়া ইসলামের জাইদি ধারার অনুসরণে ধর্মীয় পুনর্জাগরণমূলক আন্দোলন শুরু করেন। জাইদিরা কয়েক শতাব্দী ধরে ইয়েমেন শাসন করলেও 1962 সালে গৃহযুদ্ধের পর সুন্নিরা ক্ষমতায় অধিষ্ঠিত হলে তারা কোণঠাসা হয়ে পড়ে। সুন্নি মৌলবাদ মোকাবেলা, বিশেষ করে সৌদি আরবের পৃষ্ঠপোষকতা পাওয়া ওয়াহাবি মতবাদ মোকাবেলায় আল হুতি এই আন্দোলন গড়ে তোলেন। 1990 সালে উত্তর ও দক্ষিণ ইয়েমেন একত্রিত হলে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন আলী আবদুল্লাহ সালেহ। তিনি প্রথম দিকে হুতিদের বিলিভিং ইউথ সংগঠনকে সমর্থন করতেন, তবে আন্দোলনটি জনপ্রিয় ও শাসক বিরোধী হয়ে উঠতে থাকায় তা সালেহর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। 2003 সালে ইরাকে যুক্তরাষ্ট্রের হামলাকে সমর্থন দেন সালেহ, যদিও ইয়েমেনের অধিকাংশ জনগণ ছিল এর বিরুদ্ধে। এই সুযোগটি কাজে লাগান আল হুতি। জনগণের পুঞ্জীভূত ক্ষোভকে কাজে লাগিয়ে তাদের রাস্তায় নামিয়ে আনেন। সালেহ সরকার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ইয়েমেনি সেনারা 2004 সালের সেপ্টেম্বরে আল হুতিকে হত্যা করে, তবে আন্দোলনটি মৃত্যু হয়নি। হুতিদের সামরিক শাখায় ইয়েমেনি তরুণরা দলে দলে যোগদান করে। 2011 সালের আরব বসন্তের ঝড় নাড়িয়ে দেয় ইয়েমেনকেও। হুতিরা দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ সাআদা দখলে নিয়ে সালেহর শাসনের অবসানের দাবি করে। ইয়েমেন হুতিদের নিয়ন্ত্রণ। 2011 সালে সালেহ উপরাষ্ট্রপতি মনসুর হাদির কাছে ক্ষমতা হস্তান্তরে রাজি হন, তবে সে সময় তার সরকারের আর তেমন জনপ্রিয়তা ছিল না। 2014 সালে রাজধানী সানার বিভিন্ন অংশ দখলে নেয় হুতিরা। পরের বছরের শুরুতে তারা রাষ্ট্রপতির বাসভবনও দখল করে নেয়। হাদি সৌদি আরবে পালিয়ে যান। তার অনুরোধে 2015 সালের মার্চে হুতিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে সৌদি আরব। কয়েক বছর ধরে এই যুদ্ধ চলে। অবশেষে 2022 সালে এসে উভয় পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। 6 মাস পর সেই চুক্তি ভেঙে গেলেও তারা আগের মতো আর যুদ্ধে জড়ায়। জাতিসংঘের তথ্য অনুযায়ী সৌদি আরব হুতি যুদ্ধে প্রায় 2.5 লাখ মানুষের মৃত্যু হয়েছে। যুদ্ধবিরতি চুক্তির পর থেকে হুতিরা ইয়েমেনের উত্তরাঞ্চলের অধিকাংশ জায়গা থেকে তাদের দখল ছেড়ে দিয়েছে। তারা সৌদি আরবের সঙ্গে স্থায়ী চুক্তিতে যেতে চাইছে, যাতে করে যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে ও তারা রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারে। হুতিদের মিত্র যারা? হুতিদের পৃষ্ঠপোষকতায় আছে ইরান। 2014 সালে ইয়েমেনে গৃহযুদ্ধ তীব্র হওয়ায় এবং সৌদি আরবের সঙ্গে ক্রমবর্ধমান দ্বন্দ্বের জেরে হুতিদের সহায়তা বাড়িয়ে দেয় ইরান। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের 2021 সালের প্রতিবেদন থেকে জানা যায়, সমুদ্র মাইন, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সহ অন্যান্য অস্ত্রশস্ত্র ও কারিগরি সুবিধা দিয়ে হুতিদের সহায়তা করে ইরান। ইরানের কথিত অ্যাক্সিস অব রেসিস্ট্যান্স এর অংশ হুতিরা। এটি মার্কিন সাম্রাজ্যবাদ ও জায়নবাদের বিরুদ্ধে ইরানের নেতৃত্বে গঠিত একটি আঞ্চলিক সামরিক জোট। গাজায় হামাস ও লেবাননে হিজবুল্লাহর মতো ইয়েমেনে ইরানের আস্থার জায়গা হুতিরা। হুতিরা কতটা শক্তিশালী? হুতিদের তৈরি মিসাইলের পরিসর, লক্ষ্যভেদী নিশানা ও মারণঘাতী সামর্থ্য সম্পর্কে ধারণা পেতে কাজ করছেন মার্কিন কর্মকর্তারা। মার্কিন গোয়েন্দা সংশ্লিষ্ট এক কর্মকর্তা সিএনএনকে জানিয়েছিলেন, প্রথম দিকে ইরান থেকে আলাদা আলাদা সরঞ্জাম চোরাপথে ইয়েমেনে এনে স্থানীয়ভাবে অস্ত্র তৈরি করতে হতো।
তিনি أذن জানান الذين يقاتلون হুতিদের শেষে بأنهم অস্ত্রের বেশ ظلموا কার্যকর وإن الله মডিফিকেশন على ঘটিয়েছে, نصرهم لقدير। যার ফলে তাদের যুদ্ধাস্ত্রের বেশ উন্নতি ঘটেছে। এর ফলে তারা দক্ষিণ ইসরায়েলের এইলাতে মধ্যম পরিসরের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে। ইসরায়েলের জন্য হুতিরা এখন পর্যন্ত বড় কোনো হুমকি হিসেবে আবির্ভূত হতে না পারলেও তাদের প্রযুক্তি লোহিত সাগরে বিপর্যয় ঘটাতে সক্ষম। সম্প্রতি তারা লোহিত সাগরে ড্রোন ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সাহায্যে বাণিজ্যিক জাহাজগুলোকে টার্গেট করছে, যাদের অনেকগুলোর সঙ্গেই ইসরায়েলের কোনো সম্পৃক্ততা নেই। হুতিদের লোহিত সাগরে জাহাজে হামলার কারণ ভূগোল ও প্রযুক্তিগত দিক বিচারে হামাস কিংবা হিজবুল্লাহর মতো হুতিরা ততটা শক্তিশালী নয়, কিন্তু লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে তাদের হামলা ইসরায়েল ও এর মিত্রদের বেশ সমস্যায় ফেলে দিচ্ছে। সাগরের এই অংশের অন্যরকম গুরুত্ব রয়েছে বৈশ্বিক অর্থনীতিতে। বিশ্ব বাণিজ্যের 12% সরবরাহ ও 30% কন্টেইনার এ পথ দিয়ে যায়। প্রায় প্রতিদিনই লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ টার্গেট করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে হুতিরা। এতে বিশ্ব অর্থনীতির আকাশে নতুন কালো মেঘের সৃষ্টি হয়েছে। হুতিদের হামলার আশঙ্কায় ইতোমধ্যে বিশ্বের বৃহত্তম 5টি শিপিং ফার্মের মধ্যে 4টি লোহিত সাগরে জাহাজ চলাচল বন্ধ রেখেছে। বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি প্রতিষ্ঠান ব্রিটিশ পেট্রোলিয়ামও একই পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে। হুতিদের হামলা এড়াতে চাইলে জাহাজগুলোকে আফ্রিকা হয়ে অধিকতর দীর্ঘপথ পাড়ি দিতে হবে। এতে বিমা খরচে বেড়ে যাবে বহুগুণ। পণ্য পরিবহনের খরচ বেড়ে গেলে কোম্পানিগুলো তাদের পণ্যের দামও বাড়িয়ে দেবে। বিশ্ব প্রতিক্রিয়া লোহিত সাগরে হুতিদের হামলার উদ্দেশ্য আরও বেশি সংখ্যক দেশকে এই সংঘাতে জড়ানো। ইসরায়েল ইতোমধ্যে জানিয়ে দিয়েছে যে আন্তর্জাতিক সম্প্রদায় নীরব থাকলে হুতিদের বিরুদ্ধে তারা একাই লড়বে। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাকি হানেকবি জানান, এটি একটি বৈশ্বিক ইস্যু। এ কারণে হুতিদের হামলা মোকাবেলায় বৈশ্বিক সংহতির প্রয়োজন। গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধে দেরিতে হলেও কিছু কাজ শুরু করেছে বাইডেন প্রশাসন, তবে মধ্যপ্রাচ্যে তারা নতুন করে জটিলতার মুখোমুখি হচ্ছে। কেননা আদতে অগোছালো তবে কার্যকর বিদ্রোহী হুতিরা এ অঞ্চলে নিজেদের সক্ষমতাকে এমন এক উচ্চতায় নিয়ে গেছে যে তাদের এড়িয়ে যাওয়ার আর উপায় নেই।